হাই স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? আলোক তড়িৎ ক্রিয়া পড়বো। আলোক তড়িৎ ক্রিয়া একটা আমাদের যে কোয়ান্টাম ফিজিক্স আছে সেই কোয়ান্টাম ফিজিক্সের অংশ। তো আলোক তড়িৎ ক্রিয়ার প্রথমে শুরুতে আমরা পড়বো কোয়ান্টা সম্বন্ধে, যদিও যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স স্থির তড়িৎ পড়েছিলাম তখন কোয়ান্টাইজেশন বা কোয়ান্টা সম্বন্ধে বলেছিলাম। তো কোয়ান্টাম মানে হচ্ছে যার ভ্যালুটা হবে ইন্টিজার নাম্বার আসবে, তার একটা স্মলেস্ট ভ্যালু থাকবে, সেই স্মলেস্ট ভ্যালুর সাপেক্ষে আমরা মাল্টিপ্লাই করবো। যেমন এই পেনটা আমরা যদি বাজারে কিনতে যাই একটাই কিনতে হবে, বা আমাদেরকে দুটো কিনতে হবে, তিনটা কিনতে হবে, চারটা, হাফ বা তিনের দুই এরকম পেন কিনতে পারবো না। সেরকমগুলোকে আমরা বলবো আমরা কোয়ান্টাম পার্টিকেল। তো যেমন ইলেকট্রন একটা কোয়ান্টাম পার্টিকেল, এবং তার আমরা দেখেছি স্মলেস্ট চার্জ যেটা, সেই চার্জের ভ্যালু ইলেকট্রন হয় -1.6 × 10⁻⁹ কুলম। এর থেকেও স্মল হয়, কিন্তু সেগুলো স্বাধীন নয়। মানে যেমন কর্ক, অ্যান্টিকর্ক, এদেরও চার্জ আছে 2/3, 4, কিন্তু সেগুলো স্বাধীনভাবে থাকে না। এটা কেবলমাত্র স্বাধীন, মানে এ কারোর উপরে ডিপেন্ডেন্ট করে না। আচ্ছা, তো আমরা এখানে আমাদের যেটা বিশেষ করে এখানে শিখতে হবে সেটা হচ্ছে এনার্জি, ইলেকট্রনের এনার্জি। তো আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম না, যেখানে আমরা পড়েছিলাম স্থির তড়িৎ চ্যাপ্টারে, W সমান হচ্ছে Q × V। W সমান কি করেছিলাম? Q × V, এবং যেটার রিলেশন কি ছিল? W সমান ছিল আমাদের কি ওয়াট, আর Q সমান হচ্ছে আধান, আর V সমান পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে W সমান যদি EV করি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভিটা হচ্ছে কি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এর একক কি হবে? EV এর একক কি হবে? জুল হবে। EV সমান জুল আসবে। তা আমরা দেখবো 1 EV সমান কত জুল আসবে। না, ভিটাকে যদি 1 ধরি, 1 ভোল্ট হলো, ইলেকট্রনের ভ্যালু পুট করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে জুলে আসবে। অর্থাৎ 1 EV সমান আসবে 1.6 × 10⁻⁹ জুল। ভিটাকে 1 ধরলাম, 1 ভোল্ট বিভবের জন্য এটা। যদি 2 ভোল্ট ধরি 2 গুণ করে দাও, 3 ভোল্ট ধরলে 3 গুণ করে দাও। এরপর যদি আমরা বলি 1 MeV মানে মেগা ইলেকট্রন ভোল্ট, তখন আসবে 1.6 × 10⁻⁻13 চলে আসবে, 6টা শূন্য, কাজ কমে যাবে, এত জুল আসবে। 1.6 × 10⁻13 জুল চলে যাবে। এগুলো আমাদের এই যে আমরা এখন যে পড়বো আলোক তড়িৎ ক্রিয়া, সেই আলোক তড়িৎ ক্রিয়ার সব এনার্জিগুলো ইভি টার্মে বা এমইভি টার্মে আমরা পড়বো। এই জন্য আমরা জুল এবং এমইভিতে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার তরঙ্গ তত্ত্ব। আচ্ছা, তাহলে এইটাতে কালিটা অ্যাক্সেস হয়ে গেছে, তো এইটাতে চলো। আচ্ছা, এইটাতে লেখা যায়, ও অনেক অ্যাক্সেস হয়ে গেছে। তারপর ঠিক আছে। আলোক তড়িৎ ক্রিয়ার তরঙ্গ তত্ত্ব। আলোক তড়িৎ ক্রিয়া কি পড়বো আমরা? তরঙ্গ তত্ত্ব পড়বো। আলোক তড়িৎ ক্রিয়ার তরঙ্গ তত্ত্ব আমরা আজকে পড়বো। তো আলোক তড়িৎ ক্রিয়ার তরঙ্গ তত্ত্ব প্রথমে বলে লেনার্ড একটা এক্সপেরিমেন্ট দিয়েছিল, সেই এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে শুরু করি আমরা। লেনার্ডের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কিরকম ছিল না, এখানে একটা প্লেট, এই প্লেটের উপরে লাইট ইনসিডেন্ট হচ্ছে, যে ইনসিডেন্টের কিছু একটা সামথিং কণা এখান থেকে রেডিয়েট হচ্ছে। তো এইগুলোকে উনি বোঝার জন্য এখানে একটা পজিটিভ প্লেট রেখেছিলেন, তারপরে পজিটিভ প্লেট দিয়ে একটা গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটার সঙ্গে টাচ, অর্থাৎ একটা ক্লোজ সার্কিট, বা এখানে আমরা এরকমভাবে দিতে পারি এটাকে পজিটিভ, এটা নেগেটিভ, এরকমভাবে একটা ক্লোজ সার্কিট উনি গঠন করলেন। সেই ক্লোজ সার্কিটে দেখো, এগুলো যদি ইলেকট্রন হয় তাহলে গ্যালভানোমিটার কি করবে? এর যে ডিফ্লেকশন দেখাবে, গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা কি করবে? ডিফ্লেকশন দেখাবে, ডিফ্লেকশন দেখাবে। আবার 100% কনফার্ম হওয়ার জন্য উনি কি করলেন, যে ম্যাগনেটিক ফিল্ড রেখে দিলেন, ম্যাগনেটিক ফিল্ডে পাঠাতে শুরু করলেন। তো ম্যাগনেটিক ফিল্ড পাঠালে দেখা যাচ্ছে চার্জ পার্টিকেলগুলো রোটেশন করছে, মানে সার্কুলার মোশন হয়ে যাচ্ছে। তার সার্কুলার মোশন আমরা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে পড়েছি যে মুভিং চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডে যায় তখন তারা কি সার্কুলার পথে মুভ করে, সার্কুলার পাথে মুভ করে। তার মানে এখানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এখান থেকে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে কি হচ্ছে না, ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো এখান থেকে উনি যে সমস্ত সিদ্ধান্তগুলো উপনীত হয়েছেন সেগুলো আমরা পরপর চলে আসি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যও বলতে পারি, তরঙ্গ তত্ত্ব বৈশিষ্ট্য। তাহলে এখানে লিখলাম তত্ত্বের বৈশিষ্ট্য, আলোক তড়িৎ তরঙ্গ তত্ত্বের বৈশিষ্ট্য। না, 1 নম্বরে লিখবো
আলোক তড়িৎ প্রবাহ তীব্রতার সমানুপাতিক। তীব্রতার সমানুপাতিক। আলোক তড়িৎ প্রবাহ কি? আলোক তড়িৎ প্রবাহ তীব্রতার সমানুপাতিক। আমরা যদি এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে এরকম ভাবে গ্রাফটা আসবে। এটা যদি আমরা প্রবাহ আই দিই, আলোক তড়িৎ প্রবাহ, এদিকে যদি ভি দিই, এদিকে যদি মাইনাস ভি, তাহলে এরকম আসবে। এটা এগুলো যদি I1 হয়, এটা I2 হয়, তাহলে অবশ্যই I2 টা বড় হবে, I2 গ্রেটার দেন I1 হবে। কারণ I2 যদি বাড়ে, ইন্টেন্সিটি যদি বাড়ে, তীব্রতা বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে, তাহলে তীব্রতা সমানুপাতিক হবে। নাম্বার 2, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কম্পাঙ্কের উপর নির্ভর করে না। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কম্পাঙ্কের উপর নির্ভর করে না। এটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে এরকম ভাবে দেখব। এটা ধরো একই রকম ভি, এটা হচ্ছে আই আলোক তড়িৎ প্রবাহ, এরকম মাইনাস ভি। এই প্রথমেরটা ধরো নিউ1 কম্পাঙ্ক, তারপর হচ্ছে নিউ2 কম্পাঙ্ক, এখানে নিউ2 আসবে, নিউ2 গ্রেটার দেন নিউ1। দেখো এই জায়গাটা সেম থাকছে না? তাহলে এই জায়গাটা যদি সেম থাকে তাহলে দুজনের ক্ষেত্রে কিন্তু তাহলে আলোক তড়িৎ প্রবাহটা সেম থাকছে। আলোক তড়িৎ প্রবাহ কম্পাঙ্কের উপর নির্ভর করবে না। এরপরে দুটো গ্রাফের ক্ষেত্রে দেখো একটা জিনিস দেখো, এখানে কি মাইনাস দিয়ে কাট করেছি। তো মাইনাস দিয়ে কাট করার কথাটার অর্থ হচ্ছে এই যে প্লেটটা, এই প্লেটটাকে যদি আমরা পজিটিভের জায়গায় নেগেটিভ করে দিই তাহলে ইলেকট্রনগুলো কি হবে? এইখানে আসতে পারবে না। তো যদি তার ভোল্টেজটা কম থাকে, মানে ইলেকট্রন এই জায়গাতে নেগেটিভ আর এই জায়গাতে পজিটিভ, মানে কি পটেনশিয়াল ডিফারেন্সটা উল্টা করে দিলাম। পটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা উল্টা করে দিই তাহলে পটেনশিয়াল ডিফারেন্সের জন্য এনার্জি হচ্ছে ইভি আর হাফ এম ভি স্কোয়ার, মানে ভি এটা সবসময় কিন্তু আমার ম্যাক্স হয়। ভি ম্যাক্স কেন না? এই ইলেকট্রনগুলো কিন্তু আমরা পরেই লিখছি পয়েন্টটা, আচ্ছা লিখে দিই পয়েন্টটা, তারপর ব্যাখ্যা করছি। নির্গত ইলেকট্রনের বেগ 0 থেকে ভি ম্যাক্স ম্যাক্সিমাম স্পিড হয়। তার মানে 0 হতে পারে, শূন্যগুলো তো পোটেনশিয়াল লাগবেই না, তার আগে যাবে না। যাদের স্পিড ভি ম্যাক্স তাদেরকে একটা ভোল্টেজ দিতে হবে, তার জন্য তারা যেতে পারবে না, কারণ অপোজিট দিকে তখন তারা মুভ করবে। তাহলে এই জায়গাতে যে নির্দিষ্ট পোটেনশিয়ালের জন্য কিন্তু বিপরীত পোটেনশিয়াল, যে নির্দিষ্ট বিপরীত পোটেনশিয়ালের জন্য বা প্লেটে যে নির্দিষ্ট নেগেটিভ পোটেনশিয়ালের জন্য আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা নির্বৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। সেই স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে ওর ক্ষেত্রে দেখো আমরা ইন্টেন্সিটি ইনক্রিজ করছি, প্রবাহ বাড়ছে, কিন্তু পোটেনশিয়াল কি হচ্ছে? সেম থাকছে। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট আছে স্যার, তাছাড়া হবে না। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। এই জায়গায় কি হচ্ছে দ্বিতীয় নাম্বার কন্ডিশনে? না, এখানে ইন্টেন্সিটি আইটা কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট। তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য তাদের ভ্যালুগুলো হচ্ছে এরকম পাচ্ছি। স্টপিং পোটেনশিয়ালটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। নিউ1 এর জন্য এটা আছে, নিউ2 এর জন্য এটা আছে, কিন্তু প্রবাহগুলো সবসময় সেম থাকছে। হলো। এরপর আমরা 3 নাম্বার পয়েন্টে লিখবো, 1 নাম্বারটা 2 নাম্বার এগুলো মুছে দিয়ে, যে নির্দিষ্ট কম্পাঙ্কের কম আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না। 3 নাম্বার লিখেছিলাম, তো 4 নাম্বার নির্দিষ্ট কম্পাঙ্কের কম আলো পড়লে আলোক তড়িৎ ঘটে না। আলোক তড়িৎ কি হবে না? আলোক তড়িৎ ক্রিয়াটা ঘটবে না। আমি সংক্ষেপে লিখছি, তোমরা ভালো করে লিখবে। আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না। আচ্ছা, না, আলোক তড়িৎ ক্রিয়া কি করবে? ঘটবে না। ওই নির্দিষ্ট কম্পাঙ্ককে আমরা বলি কি? প্রারম্ভিক কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে ওই নির্দিষ্ট কম্পাঙ্ককে বলা হয়, ওই নির্দিষ্ট কম্পাঙ্ককে বলে প্রারম্ভ বা থ্রেশহোল্ড। আছে প্রারম্ভ কম্পাঙ্কের আগে ইংরেজি লিখছি না, প্রারম্ভ কম্পাঙ্ক।
তোমরা যদি ইংলিশে দেখতে চাও, ইংরেজি যে ভিডিও করেছি সেই ইংরেজি ভিডিওতে চলে যাবে। তাহলে প্রারম্ভ কম্পাঙ্ক, ওই কম্পাঙ্ক কি বলি আমরা? প্রারম্ভ কম্পাঙ্ক বলা হয়। আচ্ছা, নাম্বার 4 আমরা লিখব, এটি তাৎক্ষণিক ক্রিয়া। তাৎক্ষণিক ক্রিয়া মানে যেই ফোটন পড়েছে সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোতে শুরু করে দিয়েছে। যে ইলেকট্রন পড়ছে সঙ্গে সঙ্গে ফোটন সেখান থেকে, এই ফোটন নয়, যে ফোটন পড়ছে মানে আলো পড়ছে সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোতে শুরু করে দিচ্ছে। আর এখানে আমরা ফোটনও বলবো না, এখানে আলো বলবো, কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু বিকিরণের তরঙ্গ তত্ত্বে আসিনি, হয়েছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখবো যে এটার এই যে আছে তত্ত্ব, এই তত্ত্বের কি কি ত্রুটি আছে, মানে ব্যর্থতা। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা 1 নম্বর পয়েন্টে আসবে। দেখো, যেটা আমরা বললাম যে গতিশক্তি, যেটা ম্যাক্সিমাম যে গতিশক্তি, সেই গতিশক্তি কি করছে না, বেশি তীব্রতার আলো পড়লেও গতিশক্তি বৃদ্ধি পায় না কেন ব্যাখ্যা করা যায় না। তাহলে হচ্ছে বেশি তীব্রতার আলো পড়লে গতিবেগ নির্গত ইলেকট্রনের গতিবেগ বাড়ে না কেন, এটা ব্যাখ্যা করা কিন্তু যাচ্ছে না, কেন বাড়ছে না। নাম্বার 2 হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্কের কম আলো পড়লে কেন আলোক তড়িৎ হয় না, কেন আলোক তড়িৎ ঘটে না। আচ্ছা, আলোক তড়িৎ ক্রিয়া লিখবে, আলোক তড়িৎ ক্রিয়া ঘটে না, এটাও কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। নাম্বার 3 আমরা বলতে পারি, নাম্বার 3 হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, যেটা লাস্ট পয়েন্টে লিখেছিলাম, তাৎক্ষণিক আলোক তড়িৎ ক্রিয়া কেন তাৎক্ষণিক ব্যাখ্যা করা যায় না। এইগুলো ছিল তাদের ব্যর্থতা। এই ব্যর্থতা দূর করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন একটা তত্ত্ব দিয়েছিলেন, যে তত্ত্বটা উনি বলছেন যে একবারে 1800 মাঝামাঝি খ্রিস্টাব্দে, 1870 এরকম কাছাকাছি হবে। নিউটন যে সূত্র দিয়েছিল যে আলো হচ্ছে একটা কণা, কিন্তু উনি বলেননি যে আলোর কণাটার শক্তি হচ্ছে এইচ নিউ শক্তি বলেছেন প্রায় 1905 খ্রিস্টাব্দে, আর একটু আগে 1905 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন আইনস্টাইন। তাহলে তার আগে যে ফোটন মানে আলো এক প্রকার কণিকা, যার নির্দিষ্ট তরঙ্গ তত্ত্ব আছে, বা পরে আমরা ড্রাবয়ের ইকুয়েশন পড়বো, সেখানেও দেখবো আমরা যে আলো হচ্ছে দৈত্য প্রকৃতির। যে কোনো পার্টিকেল যাদের ভাইব্রেশন হয় তারা পার্টিকেল নেচারও দেখায়, আবার ওয়েভ নেচারও দেখায়। তাদের ওই যে ফোটন, তার কণিকা ধরা হলো, তার একটা নির্দিষ্ট শক্তি ধরা হয়েছে, তার একটা নির্দিষ্ট মোমেন্টাম ধরা হয়েছে। তাহলে সেইগুলো আমরা প্রথমে আসি, তারপর আমরা আলোক যে বিকিরণ তত্ত্ব, সেই বিকিরণ তত্ত্বে আমরা যাব। তাহলে আমরা ফোটনের বৈশিষ্ট্য দেখি, মানে আলো যে এক প্রকার ফোটন কণার স্রোত, তার বৈশিষ্ট্য, ফোটনের বৈশিষ্ট্য না, ফোটনের বৈশিষ্ট্য বলতে ফোটন কণার বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে শক্তি কি হবে, শক্তি E = আসবে এইচ নিউর সঙ্গে সমান। এইচ এবং নিউকে ভালোভাবে তোমরা চিনো। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এই নিউকে বলা হয় ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এই নিউ হচ্ছে কম্পাঙ্ক। আর মোমেন্টাম কত হবে, ভরবেগ না, ভরবেগ হবে, আমরা একটা এই রিলেটিভিস্টিকের তত্ত্ব থেকে জানি, এনার্জি হয় যারা রিলেটিভিস্টিক পার্টিকেল p² প্লাস m0² c⁴। তো এখানে ফোটনের আবার রেস্ট মাস নেই, ফোটনের রেস্ট মাস 0, মানে ফোটন কোনো সময়ে স্ট্যাটিক কন্ডিশনে থাকতে পারবে না, সব সময় কাইনেটিক মোশনে মুভ করবে। তাহলে এখানে m0 যদি 0 হয়ে যায়, তাহলে দেখো E সমান চলে আসছে pc, বা p মোমেন্টাম কত আসবে E/c। তাহলে এখানে মোমেন্টাম, ফোটনের মোমেন্টাম কত পাবো, E/c।
তাহলে এই কন্ডিশনগুলো বুঝতে পারছো। এবং এই যে এনার্জিটা ফ্লো হবে, সেই এনার্জিটা কিভাবে ফ্লো হবে না, এনার্জিটা ফ্লো হবে ডিসকন্টিনিউয়াস হিসেবে, মানে কন্টিনিউয়াস ফ্লো হবে না। যেমন ওয়াটার ফ্লো হয় কি কন্টিনিউয়াস ফ্লো হয়, এখানে কিন্তু ডিসকন্টিনিউয়াস। মানে যেমন আমরা যদি পাথরকে যদি ছড়ি আমরা, আর কোনো জায়গায় তো পাথর পড়ছে, পাথরগুলো কি সব একসঙ্গে পড়ে যায়, একটা আগে পড়ে তারপর একটা পড়ে তারপর আগে একটা পড়ে, এরকম হয়। মানে কোনো একটা বালতিতে পাথর নিয়ে পাথরকে ফেলা। বা আমরা যদি বুলেটের কথা ভাবি, যে বন্দুক দিয়ে বুলেট ছোড়া, সবগুলো একসঙ্গে যায় না, একটা একটা পর পর যায়। স্টেট গানের কথা ভাবো, মানে এরপর যে তীব্রতা আসছে, সেই তীব্রতার ব্যাখ্যাটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো। দেখো 1 নাম্বার কি বলা হলো, যে 1 নাম্বার বলা হলো যে ব্যর্থতা ছিল তাদের, সেই ব্যর্থতায় 1 নাম্বার পয়েন্ট ছিল যে তীব্রতা বৃদ্ধি সত্ত্বেও কেন ফোটনের গতিশক্তি, ফোটনের নয়, যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে না। না, আমরা দেখছি দেখো ফোটনের এনার্জি ডিপেন্ডেন্ট করছে এইচ নিউ, বা আমরা আরেকটা টার্ম এখানে লিখতে পারি কি হবে, এইচ সি বাই ল্যামডা। নিউ সমান হচ্ছে কি সি বাই ল্যামডা। তাহলে দেখো এইচ সি বাই ল্যামডা যদি হয়, ল্যামডা আর ফ্রিকোয়েন্সি দুটোর উপর নির্ভরশীল, তীব্রতার উপর নির্ভর করছে না। মানে একক ক্ষেত্রফলে কত এনার্জির ফোটন পড়ছে সেটার উপর নির্ভর করছে না। তাহলে তার বা সংখ্যা, ফোটনের সংখ্যার উপরে নির্ভর করছে না তার এনার্জিটা। তার এনার্জি কি নির্ণয় করছে, তার ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থের উপরে। তার মানে তার ইন্টেন্সিটির উপরে ডিপেন্ডেন্ট করবে না। তাহলে ইন্টেন্সিটির উপরে যদি ডিপেন্ডেন্ট না করে, তাহলে আমরা বলবো যে ইলেকট্রনের গতিশক্তি, সেই ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে না। তাহলে ব্যাখ্যা করতে পারছি দেখো। তাহলে কি হবে, যদি বেশি ফোটন পড়ে বা তীব্রতা যদি বেশি হয়, বেশি কারেন্ট পাবো, মানে বেশি ইলেকট্রন ছুটবে। একটা ইলেকট্রন বার করার জন্য যে শক্তি, সেই শক্তি কিন্তু ফোটনের যা ব্যয় হবে সেটাই ব্যয় হবে। বুঝে গেল ব্যাপারটা। নাম্বার 2, আমরা যদি দেখি দ্বিতীয় নাম্বার যে আমাদের ফেলিউর ছিল, দ্বিতীয় নাম্বার ফেলিউরটা ছিল কি, যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের পর বা প্রারম্ভ কম্পাঙ্কের নিচে আলো যদি পড়ে, আলোক তড়িৎ ঘটে না কেন। না, তার কারণ দেখো, আচ্ছা তার কারণটা আমি সমীকরণ থেকে বলছি পরে, কারণটা সমীকরণ লাগবে, সমীকরণটাতে আসে। আর নাম্বার 3 যেটা 3 নাম্বার, যেটা তাৎক্ষণিক ব্যাখ্যা করা যাচ্ছে না। দেখো তাৎক্ষণিক ক্রিয়া তাদের কেন হয় না, যখন এনার্জিটা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করবে, তো আমরা ফোটনকে কি ধরছি, একটা কণা ধরছি, এবং সেই কণাটা হচ্ছে রিজিড। এই যখন ইলেকট্রনের সঙ্গে কোলাইড করবে, সংঘর্ষ করবে, সেই সংঘর্ষের কি যাতে এনার্জি ট্রান্সফার হবে, ইলাস্টিক কলিশন হচ্ছে, তাহলে এনার্জি ট্রান্সফারটা খুব তাড়াতাড়ি হবে, এই জন্য তাৎক্ষণিক হচ্ছে। মানে জাস্ট পড়ছে, জাস্ট ইলেকট্রন সেখান থেকে নির্গত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই 3টাকে যে ফেলিউর হয়েছিল তরঙ্গ তত্ত্বে, সেটা কিন্তু আমরা এই বিকিরণ তত্ত্বের সাহায্যে, বা ফোটন করার যে বিকিরণ, সেই বিকিরণ তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারছি। এরপর আইনস্টাইনের সমীকরণে আসি আমরা। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ। আইনস্টাইনের সমীকরণ হচ্ছে কি না, হাফ এম ভি ম্যাক্স এর স্কয়ার সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0 কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক আমরা আগে পড়েছি, যে ন্যূনতম শক্তি দিলে কোনো ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হওয়ার উপক্রম করে, তাকে বলবো আমরা কার্য অপেক্ষক। যে ন্যূনতম শক্তি কোনো ধাতু পৃষ্ঠের উপর প্রয়োগ করলে ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হওয়া উপক্রম করে, তাকে বলবো আমরা কার্য অপেক্ষক। আর এইটা ফোটনের শক্তি, এইচ নিউটা হাফ এম ভি স্কয়ার, যে ইলেকট্রন নির্গত হচ্ছে তার গতিবেগ। আমরা বৈশিষ্ট্যতে পড়েছি যে গতিবেগ হয় কি, নির্গত ফোটনের 0 থেকে ভি ম্যাক্স পর্যন্ত। তাহলে বাকিরা গেল কোথায় না, বাকিগুলোর কিন্তু আমরা হিসাব করছি না, তাদের কত হবে, মান কি হবে, সেগুলো হিসাব করছি না। এই জন্য আমরা দেখব যে এখানে যে সমীকরণটা আইনস্টাইন সমীকরণ, সেটা সবসময় ভিম্যাক্সের জন্যই ক্যালকুলেট করছি। মানে ধরো যার 2, মানে ভিম্যাক্সের ধরো ভিম্যাক্স 10, তাহলে এটার নিচে যে ভেলোসিটি, তারা কত পরিমাণ বেরোবে, কি হিসাবে বেরোবে, সেটা কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করছি না, আমরা ভিম্যাক্সটা সবসময় কিন্তু নিচ্ছি। তার মানে ওই জন্য আমরা বলতে পারবো না সমীকরণটাতে যে ফোটনের শক্তি মাইনাস কার্য অপেক্ষক সমানই হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। না, ইলেকট্রন যেটা বেরিয়েছে তার ম্যাক্সিমামের গতিশক্তি, যেন বলে ভি ম্যাক্স, ম্যাক্সিমাম যে ইলেকট্রনটা বেরিয়েছে, যার গতিবেগ ম্যাক্সিমাম, তার গতিবেগের স্কয়ার। এই জায়গা থেকে দেখো আমরা ওই কার্য অপেক্ষকের যে রেশিও, সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো। দেখো দেখো এই জায়গায় যদি আমরা এইটাকে, আচ্ছা হ্যাঁ, এই জায়গায় দেখো
এই ভ্যালুটা আসবে কি পজিটিভ আসবে, তবে তো এটা ভি ম্যাক্স হবে, কারণ নেগেটিভ কাইনেটিক এনার্জি কারণ নেগেটিভ তো কোনোদিনও হয় না, সবসময় পজিটিভে হয়, কারণ ভেলোসিটি স্কোয়ার যদি করো তুমি, ভেলোসিটি স্কোয়ার মাসটা তো সবসময় পজিটিভ, তাহলে সবসময় কি আসবে পজিটিভ কোয়ান্টিটি আসবে। এখন এই ফ্রিকোয়েন্সি কমাতে কমাতে এমন একটা কন্ডিশন চলে এলো, যে কন্ডিশনে দেখা গেল এটা জিরো হয়ে গেল, তার মানে সেই কন্ডিশনে যদি আমরা ওই ফ্রিকোয়েন্সিটাকে বলি নিউ সাফিক্স জিরো সমান ডাব্লিউ জিরো, আর সেটাই কি হবে কার্য অপেক্ষকের সমান হবে সেই ফ্রিকোয়েন্সিটা, যাকে আমরা প্রারম্ভ কম্পাঙ্ক বলছি। তাহলে এখান থেকে আমরা কার্য অপেক্ষকটা ক্যালকুলেট করতে পারবো, মানে কমাতে কমাতে ফ্রিকোয়েন্সি কমাতে কমাতে এক সময় দেখা যাবে যে কন্ডিশনে আমরা ভেলোসিটি আর পাচ্ছি না, মানে ইলেকট্রন আর আসছে না, মানে ফ্লো হচ্ছে না, সেখান থেকে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ ডাব্লিউ জিরো সমান হচ্ছে এইচ নিউ জিরো, তখন এই নিউ জিরোটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, বা এর নাম হয়ে যাচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক। প্রারম্ভিক কম্পাঙ্ক আমরা বৈশিষ্ট্য বললাম যে এই নিউ জিরো হচ্ছে কি প্রারম্ভিক কম্পাঙ্ক। এখন দেখো ওই যে 3 নাম্বার যেটা 2 নাম্বার যেটা সেটা ব্যাখ্যা করা হচ্ছে দেখো, তাহলে প্রারম্ভিক কম্পাঙ্ক থেকে যদি, আচ্ছা তাহলে সমীকরণটাকে আরেকবার ভালোভাবে লিখি, হাফ এম ভি ম্যাক্স ইকুয়াল টু আসছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, কারণ এই ডাব্লিউ জিরো ভ্যালুটা পুট করে দিলাম। এখন এইটা যদি নিউ জিরোর থেকে কম হয়ে যায় তাহলে নেগেটিভ আসবে, কিন্তু কাইনেটিক এনার্জি নেগেটিভ হতে পারে না, তার মানে এর থেকে কম কম্পাঙ্ক সম্ভব নয়, মানে ফটো ইলেকট্রন ঘটবে না বা ইলেকট্রন কোনো গতিশক্তি আমরা পাবো না। এখান থেকে ব্যাখ্যা করতে পারছি আমরা। আচ্ছা, এই আইনস্টাইন সমীকরণটাকে আমরা যদি ইয়েতে প্রকাশ করি, মানে একটা সমীকরণে প্রকাশ করি y সমান mx প্লাস c, তাহলে এরকম আসছে দেখো, এই ভি ম্যাক্স আছে না, এটাকে ই ভি ধরলাম সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এরপর ভি সমান আসছে কত এইচ নিউ বাই ই মাইনাস এইচ নিউ জিরো বাই ই। এখন এটাকে যদি আমরা y ধরি সমান হচ্ছে দেখো এম নিউ মাইনাস হচ্ছে এটা একটা সি ধরে নিচ্ছি পুরোটাকে কনস্ট্যান্ট, তার মানে y সমান mx প্লাস c চলে আসছে সমীকরণটা, এটার সঙ্গে সমান y সমান mx মাইনাস c আসছে। তাহলে y সমান mx মাইনাস c যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে নিশ্চয়ই এরকম আসবে, এই নেগেটিভ কাট অফ পয়েন্ট আসছে কত h নিউ জিরো বাই c, এইদিকে আছে v, এইদিকে আছে নিউ, আর এই পয়েন্টে যেটা এখানে যেটা কাট করছে সেটা হচ্ছে নিউ সাফিক্স জিরো হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভ কম্পাঙ্ক, আর এই স্লোপটা আসছে দেখো h বাই e, এবং ভালো করে দেখো এইটা সমানে আসবে tan অফ থিটা, এই থিটা অ্যাঙ্গেল যদি এটা ধরি তাহলে h বাই e সমান আসবে tan থিটা নো থিটা। এই নতির মানটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, মানে সব যে কোনো ধাতুর ক্ষেত্রে সেম, কারণ দেখো h তো প্লাঙ্ক ধ্রুবক কনস্ট্যান্ট, থিটাটা এই ইটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এই থিটাটা কিন্তু এর সঙ্গে নয়, থিটাটা আমি ভিতরে লিখে দিলাম, তাহলে h বাই e সমান কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে tan থিটার নির্দিষ্ট মান দেখবে তুমি যে কোনো ধাতু দাও না কেন, তাহলে এখান থেকে আমরা সমস্ত কিছু এক্সপ্লেন করতে পারছি এই বিকিরণের তত্ত্ব দ্বারা। আচ্ছা, এরপর আইনস্টাইনের আমাদের যদি ভি ম্যাক্স বার করতে বলে তার একটা ছোট্ট ক্যালকুলেশন আমি এখানে দেখাচ্ছি দেখো, ধরো হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার সমান হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, তো এটাকে এইচ সি বাই ল্যামডা করতে পারি, এইচ সি বাই ল্যামডা জিরো করতে পারি, এইচ সি কমন নিয়ে নিতে পারি, 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো করতে পারি। এই ল্যামডাটাকে যদি আর্মস্ট্রং ইউনিট থেকে এতে কনভার্ট করে দিই আমরা সিডিএসে এসআই এ, তাহলে এইচ সি ইন্টু 10 টু দি পাওয়ার 10 চলে আসছে দেখো, 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো, কেন না নিচে হচ্ছে -10 আর্মস্ট্রংকে মিটার করার জন্য, তাহলে মিটার করার পরে আমরা তাকে যখন উপরে তুললাম 10 টু দি পাওয়ার কি হলো +10 হয়ে গেল। ক্লিয়ার? এই ভ্যালু যদি পুট করো তাহলে আসবে 12400 অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু হ্যাঁ, তাহলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো, এখানে যদি তুমি পুট করো তাহলে এখানে বিশেষ কিছু ক্যালকুলেশন তোমাকে করতে হবে না, তুমি এই জায়গা থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। এগুলো আর্মস্ট্রংয়ে বসাতে হবে কিন্তু, কারণ এটাকে অলরেডি আমরা কনভার্ট করে দিলাম মিটারে, তাহলে এদের ভ্যালু আর্মস্ট্রং বসালে দেখো ম্যাক্সিমাম স্পিড তুমি পেয়ে যাবে, বা এটাকে এরকমভাবে লিখতে পারো ইভি, তাহলে এখানে ভোল্টেজ পেয়ে যাবে ইলেকট্রন দ্বারা, যে এনার্জি আসবে তাকে ইলেকট্রন দ্বারা ডিভাইডেড করে দিবে, বা ম্যাক্সিমাম স্পিড পেয়ে যাবে। বা কোনো ইকুয়েশনে যদি কার্য অপেক্ষক দেওয়া থাকে, কোনো ফোটন পড়ছে, যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো কার্য অপেক্ষক দেওয়া আছে 2 ইভি, ডাব্লিউ জিরোর ভ্যালুটা, এরপর ধরো যেটা ফোটনের উপরে কোনো আলো পড়ছে তার ধরো এটা দেওয়া আছে, এই ফোটনের শক্তি দেওয়া আছে ধরো এইচ নিউটা দেওয়া আছে 5 ইভি, বলছি এখানে যে ইলেকট্রনটা বেরোবে যেটা ম্যাক্সিমাম, কিন্তু ম্যাক্সিমাম যেটা, কারণ এখানে সবগুলো কেন ম্যাক্সিমাম সবাই হয় না, তার কারণে এখানে কিছু পলিউশনে হয়, এনার্জি নষ্ট হয়ে যায়, বা তাছাড়া কিছুটা তোমার আন্তরাণবিক বলের মাধ্যমে হয়, যেটা কোহেসিভ ফোর্স বলা হয়, কারণ ইলেকট্রনকে অ্যাটমগুলো ধরে রাখে সেই বলের জন্য। তাহলে দেখো টোটাল আমরা যদি হাফ এম ভি স্কোয়ার দেখি, হাফ এম ভি স্কোয়ার সমান আসছে কত না 5 - 2 মানে হচ্ছে 3, এগুলো ইভিতে আছে মানে ইভি হলো,
তাহলে এই জায়গায় যদি আমরা ইভি করি বা ভোল্টেজ যদি বার করতে পারবো, ভোল্টেজ বার করতে পারবো ই দিয়ে ডিভাইডেড করে দিলে, ঠিক আছে। ইভি বা হাফ এম স্কোয়ার যদি এটা ম্যাক্সিমাম স্পিড ভি ম্যাক্স সেটা ক্যালকুলেট করতে বলে, তাও আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তার মানে কি কার্য অপেক্ষা বেশি হবে। বা যদি বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বার করে, তাহলে তুমি এখানে লিখবে যে ডাব্লিউ জিরো সমান কি জানো তুমি, এইচ নিউ জিরো, এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ও প্রারম্ভ কম্পাঙ্ক। তার মানে নিউ জিরো সমান হচ্ছে ডাব্লিউ জিরো বাই এইচ, ডাব্লিউ জিরো ভ্যালু হচ্ছে 2 ইবি বাই হচ্ছে এইচ। এইখানে মনে রাখবে যেহেতু তুমি ফ্রিকোয়েন্সি বার করছো, তোমাকে ইভি থেকে জুলে কনভার্ট করতে হবে। তার মানে 2 × 10⁻19 ডিভাইডেড 1.6 দিলাম না, তাহলে 2 × 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই এইচ হচ্ছে 6.63 × 10 আছে 23 যাই হোক, আর 2 এ রাখি 10⁻34। এটা দেখো জুলে কনভার্ট করলাম, তাহলে নিউ ফ্রিকোয়েন্সি কত আসবে, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক হার্টে আসবে, এই যে কম্পাঙ্ক আসবে কত হার্টে। তাহলে এই পর্যন্ত আমাদের থিওরি, এরপরে আমরা নিউমেরিক্যাল নিয়ে আসবো। ওকে, আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা এই ভিডিও আপলোড করলে ভিডিওটা পেয়ে যাবে। থ্যাংকস।